গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। তো তোমরা সবাই প্রস্তুত তো? আচ্ছা, আমরা দেখো বিগত বেশ কিছু ক্লাস ধরে আমরা কিন্তু কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করছি একটু বলো তো। একদম ঠিক, তোমরা সকলে আমার প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। আমি তোমাদের ভূগোল বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করি। এই ভূগোল বিষয়ের আমরা নবম শ্রেণীর সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ, এই ভারতের সম্পদ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি বিগত কয়েকটি ক্লাস ধরে। ঠিক আছে, তো এই অধ্যায় আলোচনা করতে করতে বিভিন্ন ক্লাসে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম তথ্য সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং তোমরাও কিন্তু অনেক নতুন তথ্য সম্পর্কে জানতে পেরেছ। এবং আগামী দিনে আরও আমরা যখন বিষয় আলোচনা করব, আরও অনেক তথ্য সম্পর্কে আমরা এইখান থেকে জানতে পারবো এবং বুঝতে পারবো। ঠিক আছে, তো আমি তোমাদের থেকে একটু জেনে নেব যে আমরা লাস্ট যে ক্লাসে আলোচনা করেছিলাম কি বলতো, খনিজ তেল। না, খনিজ তেল তো আমরা আলোচনা করেইছি। তো খনিজ তেলের বিভিন্ন বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম খনিজ তেলের ভৌগোলিক বন্টন, বিশ্বব্যাপী না ভারতব্যাপী? আচ্ছা, ভারতব্যাপী, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা আমাদের কোন কোন রাজ্য বা কোন কোন অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, বুঝেছি। তো বলো তো, ভারতবর্ষ বিশ্বে খনিজ তেলের কত শতাংশ উত্তোলন করে থাকে? একদম ঠিক, মাত্র 1%। মানে এটা সমগ্র বিশ্বের সাপেক্ষে, অর্থাৎ সমগ্র বিশ্বে যা তেল উত্তোলন করা হয় তার মাত্র 1% ভারতবর্ষ থেকে উত্তোলন করা হয়ে থাকে। এবং ভারতবর্ষ খুব একটা কিন্তু খনিজ তেলের ভাণ্ডার সেই অর্থে লক্ষ্য করা যায় না। সেজন্য ভারতবর্ষকে প্রচুর পরিমাণে এই খনিজ তেল পশ্চিম এশিয়া অর্থাৎ আরব, তারপরে ইরান, ইরাক, এই সমস্ত দেশ থেকে প্রচুর পরিমাণে খনিজ তেল আমদানি করতে হয়। যার জন্য এত বেশি পরিমাণ খনিজ তেল আমদানি করবার জন্য আমাদের দেশে কিন্তু এই ক্রুড অয়েলের দাম অনেক বেশি, এবং তার থেকে পরিশোধনকালে যে সমস্ত দ্রব্য আমরা পেয়ে থাকি, পেট্রোল, ডিজেল বা কেরোসিন, এই সমস্ত জিনিসের দামও কিন্তু অনেকখানি বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই যে বললে ভারতবর্ষ 1% খনিজ তেল উত্তোলন করে, বলো তো এর কততম স্থান অধিকার করে রয়েছে? একদম ঠিক, 22তম স্থান অধিকার করে রয়েছে, তাই তো? আর এশিয়াতে, সমগ্র এশিয়াতে হচ্ছে 7ম স্থান অধিকার করে রয়েছে। ঠিক আছে, ভারতবর্ষে সর্বাধিক তেল উত্তোলনকারী সংস্থার নাম কি? কে বলতে পারবে? আচ্ছা, ওএনজিসি, তাই তো? ওএনজিসির পুরো কথা কে বলতে পারবে? ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। খুব ভালো। ওএনজিসি কত সালে এটা তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল? আচ্ছা, 1956 সালে। খুব ভালো বলেছে। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে এই ওএনজিসির সদর দপ্তর লক্ষ্য করা যায়। আচ্ছা, ভারতবর্ষে এই ওএনজিসি ছাড়া আর কোন কোন সংস্থা তেল উত্তোলন করে থাকে বলে তোমরা জানো? হ্যাঁ, বিভিন্ন বেসরকারি সংস্থাও রয়েছে। ওএনজিসি ছাড়া ওয়েল রয়েছে, ওয়েল ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, রিলায়েন্স রয়েছে। খুব ভালো, রিলায়েন্স কিন্তু অনেক তেল উত্তোলন করে থাকে, রিলায়েন্স। আর কেয়ার্ন গোষ্ঠী রয়েছে, আর এসআর গোষ্ঠী রয়েছে।
এরা মূলত সারা ভারতবর্ষ জুড়ে কোথায় খনিজ তেলের কতখানি ভাণ্ডার রয়েছে সেগুলো সমীক্ষা করে, অনুসন্ধান করে, এবং তার জন্য ব্যাপক পরিমাণ উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়। উন্নতির এবং যথেষ্ট উন্নত প্রযুক্তি না হলে কিন্তু এটাকে বোঝা যাবে না যে এখানে খনিজ তেলের ভাণ্ডার রয়েছে কোথায় কতখানি। এই প্রসঙ্গে একটা কথা আমি তোমাদের বারবার বলি, সেটা হচ্ছে মানে ধরো খনিজ ভিত্তিক তো মাটির তলায় কতখানি কি রয়েছে সেটা তো উপর থেকে সবটুকু নির্ধারণ করা হয় না। তবুও প্রযুক্তির সাহায্যে যতটুকু আমরা পারি সেটাকেই অনুমান করে এগিয়ে যাওয়া হয়। এমন নয় যে মাটির তলা দেখা গেল যে সেখানে খুঁড়লে হয়তো 1 ড্রাম তেল পাওয়া যাবে, কথার কথা আমি বললাম, ব্যারেল বা 2 ব্যারেল তেল পাওয়া যাবে, কিন্তু সেইখানে খনন কার্য করলে কি সেটা লাভজনক হবে কি হবে না বলো তো? লাভজনক হবে না, কারণ ওই নির্দিষ্ট জায়গা থেকে খনিজ তেল বা ক্রুড অয়েল যেটা বলা হয় উত্তোলন করতে যেখানে 2 ব্যারেল বা 3 ব্যারেল খনিজ তেলের ভাণ্ডার রয়েছে, সেখান থেকে উত্তোলন করতে যা প্রযুক্তি, যা পরিকাঠামো প্রয়োজন হবে, আবার যেখানে কয়েক লক্ষ ব্যারেল বা কয়েক লক্ষ লিটার তেল রয়েছে সেখান থেকেও খনিজ তেল উত্তোলন করতে একই রকম প্রযুক্তির, একই রকম পরিকাঠামো নির্মাণ করতে হবে। তাহলে অল্প কিছুর জন্য যদি আমরা অতিরিক্ত নির্মাণ কার্য করে থাকি তাহলে সেখানে লাভজনক হবে না সেই প্রজেক্ট। সেই জন্য অনেক জায়গায় হয়তো অল্প বিস্তর তেলের ভাণ্ডার বা সঞ্চিত তেল পাওয়া যায়, কিন্তু সেগুলো সেই অর্থে অনুসন্ধান করা হয় না, বা সেখানে অনুসন্ধান করা হয় না, অনুসন্ধান করেতে পাওয়া গেছে কিন্তু সেখানে খনন কার্য কিন্তু শুরু হয় না এই উদ্দেশ্যেই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে বলো একটু, ভারতবর্ষের প্রধান যে খনিজ তেল উত্তোলনকারী ক্ষেত্র, তৈলক্ষেত্র রয়েছে তার নাম কি, মানে কোথায়, কোন দিকটাতে রয়েছে? আচ্ছা, হ্যাঁ ঠিক, তার আগে একটু বলো যে ভারতবর্ষের খনিজ তেল উত্তোলনকারী অঞ্চলকে কটি নির্দিষ্ট অঞ্চলে বিভক্ত করা যায়? আচ্ছা, 5টি অঞ্চলে এই খনিজ তেলকে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলন করা হয়ে থাকে। অবশ্যই বাণিজ্যিক ভিত্তি, কারণ এখানকার খনিজ তেল উত্তোলন করে তুমি ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। অবশ্যই তার বাণিজ্যিক ভিত্তি রয়েছে, বাণিজ্যিককরণের জন্য। মানে এখান থেকে তেল তুলে কি করা হয়, তেল ক্রুড অয়েল তুলে সোজা চলে যায় পরিশোধনাগারে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি যেখানে গড়ে উঠেছে। এই পরিশোধন করার পর সেইখান থেকে বিভিন্ন উপজাত দ্রব্য হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানা, তাদের সেখানে প্রজেক্ট গড়ে তুলেছে বিভিন্ন কোম্পানি। দেখলাম আমরা যে 460 রকমের বা 500 রকমের দ্রব্যের উপজাত দ্রব্য প্রায় পাওয়া যায়, সংগ্রহ করা যায়, সেটা আমরা দেখলাম। তো সেরকমভাবে তার এই পেট্রোরসায়নকে কেন্দ্র করে ব্যাপক বড় বড় অনুসারী শিল্প কিন্তু গড়ে উঠেছে বা গড়ে উঠতে দেখা যায়, তাই না? আচ্ছা, তো প্রধান যে ভারতবর্ষের প্রধান তৈলক্ষেত্র অঞ্চল তার নাম হচ্ছে পশ্চিম উপকূলীয় সামুদ্রিক অঞ্চল। তো পশ্চিম উপকূলীয় সামুদ্রিক অঞ্চল এটা কোথায় রয়েছে? খুব ভালো, আরব সাগরের মহীসোপান অঞ্চলে। কত কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে মনে আছে কি? 2000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এখানে 3টি অঞ্চল গড়ে উঠেছে। হ্যাঁ, 3টি উপ অঞ্চল আমরা বলবো। এবার এই যে পশ্চিম উপকূলীয় সামুদ্রিক তৈলক্ষেত্র বা আরব সাগরের মহীসোপান অঞ্চলে যে অঞ্চল গড়ে উঠেছে, প্রধান অঞ্চল কি? একদম ঠিক, বোম্বে হাই বা মুম্বাই হাই। এটা কি স্থলভাগে? নয়, এটা জলভাগে। আরব সাগর মানে জলভাগে, মহীসোপান অঞ্চল বলা হচ্ছে। এখানটাতে কি করা হলো 1974 সালে, তাই তো, মুম্বাই শহর থেকে 110 কিলোমিটার দূরে মুম্বাই হাই অঞ্চলে বা বোম্বে হাই অঞ্চলে একটা ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হলো। সে ভাসমান প্ল্যাটফর্মের নাম কি? সাগর সম্রাট। নামটাও খুব সুন্দর, সাগরের সম্রাট।
সেই জন্য সাগর সম্রাট। তো সাগর সম্রাট নাম দিয়ে সেইখান থেকে কটা স্তর থেকে তেল আর গ্যাস উত্তোলন করা হয়? 6টি স্তর থেকে তেল, 4টি স্তর থেকে গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস, আর 8টি স্তর থেকে তেল এবং গ্যাস উভয় উত্তোলন করা হয়ে থাকে। তাহলে এটা ভারতবর্ষের এখনো পর্যন্ত সর্বাধিক উত্তোলিত তৈলক্ষেত্র অঞ্চল, তাই না? এইখানটাতেই ভারতবর্ষের সামগ্রিকভাবে যে তেল উত্তোলন করা হয় তার 51% তেল কিন্তু এই অঞ্চল থেকেই উত্তোলন করা হয়ে থাকে। কত শতাংশ বলো তো? 51%। তার মানে অনেকটাই বেশি। দেখো, অর্ধেকের বেশি তেল একটা মাত্র কেন্দ্র থেকে উত্তোলন করা হচ্ছে। সেই জন্যই এটা আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষে খনিজ তেলের ভান্ডার সেই অর্থে নেই বা অতটা লক্ষ্য করা যায় না। ঠিক আছে? আচ্ছা, আর বলতো বিশ্বের বৃহত্তম তৈলখনির নাম কি? হ্যাঁ, বিশ্বের বৃহত্তম তৈলখনির নাম হচ্ছে ঘাওয়ার। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে আরো দুটো অঞ্চলের নাম রয়েছে, নাম জানো? একটা হচ্ছে আলিয়াবেদ, আর একটা হচ্ছে বাসিন। এই দুটো অঞ্চল থেকেও কিন্তু অনেক পরিমাণ তেল উত্তোলন করা হয় ওএনজিসির তরফ থেকে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল 1 নম্বর তৈলক্ষেত্র অঞ্চল, যেটা ভারতবর্ষের সর্বাধিক তেল উত্তোলনকারী একটা অঞ্চল। দ্বিতীয় তেল উত্তোলনকারী অঞ্চলের নাম কি? রাজস্থান অঞ্চল। 22% তেল এই অঞ্চল থেকেই কিন্তু উত্তোলিত হয়ে থাকে, তাই তো? এখানে ওএনজিসি আর কেয়ার্ন গোষ্ঠীর আরও একটা নতুন প্রজেক্ট এখানে শুরু করেছে। অর্থাৎ সবেমাত্র এখানে অনুসন্ধান করে তেলের ভান্ডার সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে, কিন্তু এখান থেকে কিন্তু এখনো বিরাট উদ্যমে বা ব্যাপক পরিমাণে তৈল উত্তোলন শুরু করা যায়নি, কারণ এখনো পরিকাঠামোর কিছু কাজ, মানে তেল উত্তোলন করতে গেলে যে প্রযুক্তি, যন্ত্রপাতি, ম্যান পাওয়ার প্রয়োজন হয় সেগুলো এখনো সম্পূর্ণভাবে তৈরি করা যায়নি। সেই জন্য এখনো সামগ্রিকভাবে তৈল উৎপাদন শুরু হয়নি। তবে আশা করা যাচ্ছে যদি এইখান থেকে পূর্ণ শক্তিতে ব্যাপক পরিমাণে তেল উত্তোলন শুরু করা যায়, তাহলে সাগর সম্রাট থেকে যে 51% তেলের পরিমাণ উত্তোলন করা হয়, তাহলে তাকে পিছিয়ে দিয়ে এটা ভারতবর্ষের নতুন বৃহত্তম তৈলখনি অঞ্চল হিসাবে পরিণত হতে পারে। এবং এখান থেকে ভারতবর্ষের তৈলখনি অঞ্চলের যে ব্যাপক অপ্রতুলতা, অর্থাৎ আমদানি নির্ভর, প্রচুর পরিমাণে তেল আমদানি করতে হয়, সেটাকে আমরা, তার কিছু অভাব কিন্তু এখান থেকে আমরা মেটাতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন অঞ্চলে বেশি তৈলখনি অঞ্চল আরো ভান্ডার ভবিষ্যতের জন্য পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, আমি আজকে আর বেশি জিজ্ঞাসা করব না। আচ্ছা হ্যাঁ, আরো একটা শর্ট প্রশ্নটা জিজ্ঞাসা করব, ভারতবর্ষের প্রাচীনতম তৈলক্ষেত্রের নাম কি মনে আছে? আচ্ছা, আসামের ডিগবয় হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি অঞ্চল। ঠিক আছে, তাহলে আজকে আমি আর প্রশ্ন জিজ্ঞাসা করবো না। সবাই এবার ভাবছে বাঁচছে যে যাক, আমাকে আর জিজ্ঞাসা করলো না স্যার। হ্যাঁ, ভাবতেই পারো। তো পরবর্তী দিনে কিন্তু তোমাকে আগে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তো আমি এটা জিজ্ঞাসা করি প্রত্যেক দিন, কেন? কারণ তোমাদের ভালোর জন্যই। জিজ্ঞাসা করলে তোমরা কতখানি উপকৃত হও, তোমরা কতখানি নিজেরার মধ্যে আলোচনা করেছো এই অধ্যায় সম্পর্কে জানতে পেরে, সেটা আমাদেরও বুঝতে খানিকটা সুবিধা হয়। তাহলে আজকে আমরা নতুন যে অংশ সম্পর্কে আলোচনা করব, খনিজ তেলের পার্ট 3 সম্পর্কে আলোচনা করব। 7ম অধ্যায় ভারতের সম্পদ। তো এইখানের মূল বিষয়বস্তু রয়েছে ভারতবর্ষের সঞ্চয়। কার সঞ্চয়? টাকার নয়, তাহলে খনিজ তেল। অর্থাৎ ভারতবর্ষের খনিজ তেল তার কতখানি সঞ্চয় ভান্ডার রয়েছে, বাণিজ্য কিভাবে করে,
সমস্যা কি কি রয়েছে, সম্ভাবনাময় অঞ্চল, শোধনাগার কোথায় কোথায় রয়েছে, আর লাস্ট আমরা পড়ব দুই জীবাশ্ম জ্বালানি কি কি বলতো, কয়লা আর খনিজ তেল। বা এদের মধ্যে মূল পার্থক্য সম্পর্ক আমরা একটু জেনে নেব। চলো শুরু করি আজকে, এবং সবাই খাতা পেন নিয়ে একটু প্রস্তুত হয়ে যাও, তোমাদের মূল তথ্যগুলো একটু তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? আচ্ছা, সঞ্চয় যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষে খনিজ তেলের ভান্ডার খুবই অপর্যাপ্ত। হ্যাঁ, একদমই ঠিক। এখানে তোমরা দেখেছো যে ভারতবর্ষের খনিজ তেলের ভান্ডার খুবই অপর্যাপ্ত, সেই পরিমাণে খনিজ তেল এখানে সঞ্চয় নেই। 2018-19 সালে মাত্র 61.89 কোটি টন তেল সঞ্চয় ছিল। তো এই যে ভারতবর্ষের বিপুল জনসংখ্যার দেশে এই 61.89 কোটি তেল সঞ্চয়, এটা কিন্তু বিরাট কোনো ব্যাপার নয়, যা বিশ্বের মাত্র দেখো 0.3%। ঠিক আছে, 0.3% মাত্র তেল এখানে সঞ্চিত রয়েছে, যেটা খুবই সামান্য। ঠিক আছে, তো সঞ্চয় ভাণ্ডারের হিসাবে দেখো 45% পশ্চিমে সমুদ্র দরিয়া অর্থাৎ আরব সাগরের মুম্বাই হাই যে অঞ্চল সম্পর্কে আমরা দেখেছি, সেই অঞ্চলের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, 27% অসমে। আচ্ছা, এখানে যা কিছু বলা হচ্ছে এটা কিন্তু 2018-19 ট্যালি অনুযায়ী। এই যে রাজস্থানের বিপুল ভান্ডার, এখানে কিন্তু এটা বলা নেই, এটা বেড়ে যাবে এখন। 20% হচ্ছে গুজরাটে, 3% রাজস্থানে, কারণ এটা অতি সম্প্রতি পাওয়া গেছে এবং কতখানি সেটা এখনো তার পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা হয়ে ওঠেনি। ঠিক আছে, তাহলে এখনো দেখো সর্বাধিক সঞ্চয় কোথায় রয়েছে, পশ্চিমের সমুদ্র দরিয়া আরব সাগর যে অঞ্চল, মহিষপন অঞ্চল, সেখানেই এখনো বেশিরভাগ সঞ্চিত ভাণ্ডারটা লক্ষ্য করা যাচ্ছে। তো এই সঞ্চয়কে কেন্দ্র করে বা ভারতবর্ষ যা তেল উত্তোলন করে, তো তার বাণিজ্য কিভাবে সম্পন্ন করা হয় দেখি একটু এবার আমরা। দেখো, ভারতবর্ষ মোট চাহিদার মাত্র 35% তেল উত্তোলন করে। যদি 100% যদি চাহিদা থাকে, তো মাত্র 35% তেল ভারতবর্ষ উত্তোলন করে থাকে, এবং সেটা ইচ্ছাকৃতভাবে কম উত্তোলন করছে এমনটা নয়। তোমরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল আলোচনা করে আমরা এটা জানতে পেরেছি যে অনেক তেল ভাণ্ডার কম রয়েছে ভারতবর্ষে, সেই হিসাবেই তেল উত্তোলন করা হয়ে থাকে। 80% খনিজ তেল অর্থাৎ ইরাক থেকে সর্বাধিক তেল আমদানি করা হয়। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনিজুয়েলা, নাইজেরিয়া, কুয়েত, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা এছাড়াও ইন্দোনেশিয়া, লিবিয়া, আলজেরিয়া, এগুলো থেকেও কিন্তু আমদানি করা হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো ভারতবর্ষ তেল আমদানি বা ভারতবর্ষের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য যে তেল উৎপাদনকারী দেশ রয়েছে, সেখান থেকে কিন্তু তেল আমদানি করতে হয়। ঠিক আছে, অর্থাৎ সর্বাধিক তেল আমদানি করতে হয় ইরাক থেকে। সৌদি আরব রয়েছে, ইরান রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে, ভেনিজুয়েলা রয়েছে, নাইজেরিয়া রয়েছে, কুয়েত রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো 2018-19 সালে 22.65 কোটি টন ক্রুড অয়েল আমদানি করা হয়েছে। দেখো, শুধুমাত্র 2018-19 সালে এত তেল আমদানি করা হয়, যার মূল্য 7.98 লক্ষ কোটি টাকা। তেল আমদানিতে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা ব্যয় হয়। আচ্ছা, এখানে এক সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য, ভারত কিন্তু খনিজ তেল কোথাও অন্য কোনো দেশে বা বিদেশে রপ্তানি করে না, কারণ ভারতের নিজস্ব তেল ভাণ্ডার খুবই সামান্য, খুবই কম। সেই জন্য বিদেশে বা অন্য কোনো দেশে তেল ভারত রপ্তানি করতে পারে না। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই পর্যন্ত। তাহলে সর্বাধিক তেল আমদানিকারক দেশের নাম কি? ইরাক। আর কোথা থেকে তেল আমদানি করে থাকে? সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা,
নাইজেরিয়া, কুয়েত থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল আমদানি করতে হয়, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা, এছাড়াও ইন্দোনেশিয়া, লিবিয়া, আলজেরিয়া থেকেও কিন্তু তেল আমদানি করতে হয়। ঠিক আছে, হ্যাঁ একদমই ঠিক। কারণ ভারতবর্ষের জনসংখ্যাটা দেখো, এখন দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যাযুক্ত দেশ হচ্ছে ভারতবর্ষ। তো এই ভারতবর্ষের বিপুল জনসংখ্যার জন্য যদি আভ্যন্তরীণ চাহিদা মেটাতে হয়, তাহলে যথেষ্ট বেশি পরিমাণে তেল আমদানি করতে হবে। তেল আমদানি না করলে এই আভ্যন্তরীণ চাহিদা কি মেটানো যাবে? যাবে না। ঠিক আছে। আচ্ছা, ভারতে খনিজ তেল এবং খনিজ তেল সম্ভাবনাময় কিছু অঞ্চল, মানে এগুলো হচ্ছে যে কি বলবো, সম্ভাবনাময় অঞ্চল যেগুলো ভবিষ্যতে এখান থেকে তেল উত্তোলন করা যেতে পারে। তো ভারতবর্ষের যেমন আমরা প্রধান পাঁচটি খনিজ তেল অঞ্চল পেয়ে থাকি। আমি সেই ছবিটা দিয়েছি, আর এগুলো দিয়েছি সম্ভাবনাময় অঞ্চল বোঝার জন্য। বলা হচ্ছে উত্তর ভারত, এবং চারটি অঞ্চল কি কি আগে দেখে নিই। উত্তর ভারত অর্থাৎ এই সমগ্র অঞ্চলটাকে আমরা উত্তর ভারত বলতে পারি, এখান থেকে দিল্লি সমগ্র নিয়ে। পূর্ব উপকূল, এইখানটায় পূর্ব উপকূল, বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল পূর্ব উপকূল। পশ্চিম উপকূল, এইখানে পশ্চিম উপকূল, পশ্চিম ভারত, এই হচ্ছে পশ্চিম ভারত। রাজস্থান ধরে আমরা মহারাষ্ট্র ধরে পশ্চিম ভারত বলতে পারি। তা কোন কোন অঞ্চলে এখানে গড়ে উঠেছে, মানে পাওয়া যায়? উত্তর ভারতের সম্ভাবনাময় অঞ্চল হিসাবে বলা হচ্ছে হিমালয় পাদদেশ, রাজস্থান, ত্রিপুরা, নাগাল্যান্ড, ঊর্ধ্ব অসমের বর্তমান তৈলক্ষেত্র, মানে আসাম, এটাও হিমালয়ের ক্ষেত্রে বলা হচ্ছে। এই আসামের বর্তমান যে তৈলক্ষেত্র রয়েছে, ঊর্ধ্ব আসাম, অর্থাৎ এই যে এইগুলো কথা বলা হচ্ছে। পূর্ব উপকূলের গঙ্গা অববাহিকা, সুন্দরবন, মহানদী, গোদাবরী, কৃষ্ণা কাবেরী নদীর নিম্ন অববাহিকার মহিষাপন অঞ্চল, এগুলো সম্ভাবনাময় অঞ্চল, পাওয়া যাবে কিনা গ্যারান্টি নয়, সম্ভাবনা যুক্ত। পশ্চিম উপকূলের কাম্বে উপসাগর এবং বোম্বে হাইয়ের বর্তমান যে তৈলক্ষেত্র রয়েছে সেখানে, এবং সমগ্র কোঙ্কণ উপকূলীয় মহিষাপন, যে কোঙ্কণ উপকূলীয়। আর রয়েছে পশ্চিম ভারত, তাপি অববাহিকা, অর্থাৎ এইখানটায় পশ্চিম ভারত, ঠিক আছে, এই মধ্য ভারত পশ্চিম ভারত মিলিয়ে। সাতপুরা বিন্ধ্য পর্বত, এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আলাদা করে এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এই অঞ্চলে, সেটা সম্ভাবনাময় তেল অঞ্চল হিসাবে কথা বলা হচ্ছে। ওএনজিসি সারা ভারতবর্ষব্যাপী তাদের অনুসন্ধান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, কারণ যে বিপুল পরিমাণ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটা যদি খানিকটা হলেও কমানো যায়, তাহলে অনেকখানি মুদ্রা ভারতের বেঁচে যাবে। সেই জন্য সারা দেশব্যাপী খনিজ তেলের অনুসন্ধান চালানো হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভারতবর্ষের তৈল শোধনাগার। তো ভারতবর্ষের তৈল শোধনাগার কেন গড়ে উঠলো, তোমাদের কি মনে হয়? একদম ঠিক বলেছ, ভারতবর্ষে তৈল শোধনাগার গড়ে ওঠার মূল কারণ হচ্ছে আমরা নিজেদের দেশে যতটা পরিমাণ 35% যতটা পরিমাণ আমরা তেল উত্তোলন করে থাকি, এবং সেই তেল এছাড়াও বিদেশ থেকে যে পরিমাণ তেল আমরা আমদানি করি, দেখো বিদেশ থেকে তেলও কিন্তু আমরা ক্রুড অয়েল অর্থাৎ খনিজ তেল, যেটা র মেটেরিয়াল, সেটাই আমরা আমদানি করে থাকি। তো এইগুলোকে পরিশুদ্ধকরণের জন্য, শোধনের জন্য অর্থাৎ পরিশোধনের জন্য আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কেন্দ্রে কিন্তু এই তৈল শোধনাগার অঞ্চল গড়ে উঠেছে, তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো দেখো ভারতবর্ষে এখনো পর্যন্ত 23টি বড় তৈল শোধনাগার গড়ে উঠেছে। এটা মূলত 3টি অবস্থানে গড়ে উঠেছে। তো যদি আমরা অঞ্চল ভিত্তিক ধরি, তাহলে প্রথম হচ্ছে উপকূলীয় তৈল শোধনাগার। এটা কি উপকূলীয় তৈল শোধনাগার? তার মানে উপকূল অঞ্চল বরাবর, উপকূল অঞ্চল বরাবর কেন তৈল শোধনাগার কেন্দ্র গড়ে ওঠে, এটা কি তোমাদের মাথায় কোনো আইডিয়া আসছে? বলো তো দেখি কেন।
একদমই ঠিক। কারণ উপকূল তৈল শোধনাগার ভিত্তিক যদি তৈল শোধনাগার অঞ্চল গড়ে ওঠে, তাহলে দেখো এইখানেই কিন্তু পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলে তোমার বৃহৎ বৃহৎ নদী ভিত্তিক বা সমুদ্র ভিত্তিক বড় বড় বন্দর গড়ে উঠেছে। তাহলে আমরা যখন বিদেশ থেকে তেল আমদানি করব, তাহলে এই বন্দরের মাধ্যমে তেল আমদানি হবে। তাহলে সেইখানেই তেল আমদানি করে সেটা আবার সড়ক পরিবহনের সাহায্যে বেশি স্থলভাগের বেশি ভেতরে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে তার খরচ অনেকটা বেড়ে যাবে। তো সেটা যদি আমরা কাছাকাছি অঞ্চলে স্থাপন করি, তাহলে কিন্তু দুদিক থেকেই আমাদের সুবিধা হবে। সেই জন্য উপকূল অঞ্চল ভিত্তিক অনেকগুলো তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে। তো উপকূল অঞ্চলে 10টি কেন্দ্র গড়ে উঠেছে। দেশের 65% ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়। তার মানে আমরা কিন্তু যখন ভারতের তৈল উত্তোলক অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে ভারতবর্ষ তার চাহিদার মাত্র 35% তেল উত্তোলন করে। বাদবাকি তেল কিন্তু আমদানি করতে হয় এই বিপুল ভারতবর্ষের তার আভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য। তো সেটা জাহাজের মাধ্যমে পরিবহন করলে পরিবহন খরচ অনেকটাই কম পড়ে যায়। তাই উপকূলীয় বন্দর ভিত্তিক তৈল শোধনাগার কেন্দ্র বেশি প্রসার লাভ করেছে বা উন্নতি লাভ করেছে, এটা আমরা বলতে পারি। পশ্চিমবঙ্গের হলদিয়া, উড়িষ্যার পারাদ্বীপ, দেখো এই হচ্ছে পশ্চিমবঙ্গের হলদিয়া, এখানে একটা বৃহৎ তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে। উড়িষ্যার পারাদ্বীপ, এই হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ। দেখো প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু বন্দরও গড়ে উঠেছে। তামিলনাড়ুর মানালি বলা হচ্ছে, এই হচ্ছে তামিলনাড়ুর মানালি, চেন্নাই, ঠিক আছে, ও নাগাপাত্তাম, আচ্ছা এই হচ্ছে নাগাপাত্তানাম, ঠিক আছে, দুটোই তামিলনাড়ুতেই কিন্তু গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, একদম এই যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। তাতিপাকা, এই হচ্ছে তাতিপাকা তৈল শোধনাগার কেন্দ্র অঞ্চল। কেরলের কোচি। মহারাষ্ট্রের ট্রম্বে 1, ট্রম্বে 2, এই হচ্ছে মহারাষ্ট্রের এইখানটাতে তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়াও রয়েছে কর্ণাটকের ম্যাঙ্গালুরু। কটা হলো দেখো, একটা, এখানে দুটো, ট্রম্বে 1, ট্রম্বে 2 দুটো, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তাহলে এই যে মহারাষ্ট্র থেকে সে সমগ্র উপকূল জুড়ে, দক্ষিণ পূর্ব উপকূল জুড়ে, আবার বঙ্গোপসাগর উপকূল জুড়ে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত এই উপকূল অঞ্চলে তাহলে কটি তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে? 10টি তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে। এবং এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে উপকূল অঞ্চলে তৈল শোধনাগার অঞ্চলে মানে ক্ষেত্রগুলোর নাম লেখো। যদি 10টা বলে 10টাই লিখতে হবে, 5টি বললে 5টি উল্লেখ করতে হবে। ঠিক আছে, নামগুলোকে আরো একবার বলবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে নামগুলো মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে তোমাকে যে কোনো একটা দিক থেকে, হয় পূর্ব উপকূল এই প্রান্ত থেকে এই দিকে যাবে, আবার না হলে পশ্চিম উপকূল থেকে শুরু করে এই প্রান্তে এই দিকে যাবে। তাহলে তুমি যদি পরপর যাও, তাহলে উপকূল ভিত্তিক তোমার কিন্তু এই শহর এবং তার তৈল শোধনাগার কেন্দ্রের নামগুলো সহজে মনে আসবে বা মনে থাকবে। ঠিক আছে, তো সেই জন্যই বলছি একদম শুরু থেকে যদি আমরা ধরি, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, তাতিপাকা, মানালি, নাগাপত্তনম, কোচি, ম্যাঙ্গালুরু আর মুম্বাইয়ের ট্রম্বে 1, ট্রম্বে 2, তাহলে সহজেই মনে থাকবে এই বিষয়টি। তাহলে একটি অঞ্চল আমরা আলোচনা করলাম, উপকূলীয় শোধনাগার অঞ্চল। ঠিক আছে, আচ্ছা উপকূল অঞ্চল তো আমরা এখানে দেখে নিলাম। উপকূল অঞ্চল ছাড়া স্থানীয় তেল ভিত্তিক কোথায় কোথায় এই তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে সেটা আমরা দেখে নিই। অসমের ডিগবয়, যেটা ভারতবর্ষের প্রাচীনতম একটা তৈল খনি ছিল, তো সেখানটাতেই তৈল শোধনাগার, এখানকার খনি যে তেল দূরে যাতে আনতে না হয়, তো সেই অঞ্চলেই তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে। এর জন্য গুয়াহাটি, নুমালীগড়, বঙ্গাইগাঁও, ঠিক আছে, এই দেখো নুমালীগড়,
গুয়াহাটি, আর এটা হচ্ছে বঙ্গাইগাঁও। তো প্রত্যেকটাই কিন্তু এখান থেকে বেশ বিখ্যাত তৈল শোধনাগার অঞ্চল। মানে স্থানীয় তেল ভিত্তিকে 8টি, তাহলে আর উপকূল ভিত্তিক কটি ছিল? 10টি। 10টি আর 18টি, 8টি সরি 18টি হয়ে গেছে। আচ্ছা, এখানে গুজরাটের কয়ালি, এই হচ্ছে গুজরাট কয়ালি, বৃহত্তম সরকারি একটা সবথেকে বড় তৈল শোধনাগার অঞ্চল। এটা সরকারি অর্থাৎ সরকারি অর্থানুকূল্যে এবং সরকারি সহযোগিতায় এই তৈল শোধনাগার কেন্দ্র অঞ্চল গড়ে উঠেছে। ভাদিনার ও জামনগর ভারত তথা বিশ্বের বৃহত্তম। গুজরাটের ভাদিনার, এই হচ্ছে ভাদিনার, এই লাস্ট অংশটা ভাদিনার, এটা হচ্ছে জামনগরে রয়েছে এবং সর্বাধিক বৃহত্তম তৈল শোধনাগার অঞ্চল। এটা শুধু ভারতের ক্ষেত্রেই নয়, এখনো পর্যন্ত বিশ্বের সবথেকে বড় তৈল শোধনাগার অঞ্চল এই ভাদিনার। তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন জানতে পারি? একদম ঠিক বলেছো, তোমরাই প্রশ্ন করতে শিখে গেছো। দেখো যে স্থানীয় তেল ভিত্তিক কটি তৈল শোধনাগার ক্ষেত্র গড়ে উঠেছে? 8টি হয়ে গেল। আচ্ছা, অসমের প্রাচীনতম তৈল শোধনাগার কেন্দ্রের নাম কি বলে দিলে। গুজরাটের কয়ালির বিশেষত্ব কি? এটা সরকারি বৃহত্তম তৈল শোধনাগার কেন্দ্র অঞ্চল। আর একদম ঠিক, ভাদিনার, জামনগর ভাদিনার ভারত তথা বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার অঞ্চল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মনে থাকবে সবার। স্থানীয় তেল ভিত্তিক। লাস্ট রয়েছে পাইপলাইন ভিত্তিক। তো পাইপলাইন ভিত্তিক এই যে তেল, এটা এখনো পর্যন্ত সব জায়গাতে সমানভাবে চালু হয়নি। যেখানে যেখানে পরিকাঠামোগত নির্মাণ সম্পূর্ণ হয়েছে সেইখানে এই তৈল শোধনাগার কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। সব জায়গায় এখনো পর্যন্ত হয়নি, তবে এই মুহূর্তে এখনো কিছু কিছু জায়গায় কাজ চলছে। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই সেগুলো খুব মানে বড় উৎসাহের সহিত এবং সাফল্যের সহিত সেগুলো শুরু হয়ে যাবে। তো পাইপলাইন ভিত্তিক কি কি তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে? হরিয়ানার পানিপথ, ঠিক আছে। আচ্ছা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এই হচ্ছে হরিয়ানা। তা হরিয়ানা দিল্লি সংলগ্ন অঞ্চল। তো পানিপথ এইখান থেকে দেখো এই পাইপলাইন ভিত্তিক তৈল শোধনাগার রয়েছে শহরে। পাঞ্জাব, এই হচ্ছে পাঞ্জাব, ভাতিন্ডা, দেখো ভাতিন্ডাতেও তৈল শোধনাগার কেন্দ্র গড়ে উঠেছে এই পাইপলাইন ভিত্তিক। বিহারের বারাউনি, এই হচ্ছে বিহারের বারাউনি, তৈল শোধনাগার কেন্দ্রে যুক্ত রয়েছে। উত্তরপ্রদেশের মথুরা, এই হচ্ছে উত্তরপ্রদেশ, আর তার মথুরা হচ্ছে এই যে, এখানেও পাইপলাইন ভিত্তিক তৈল শোধনাগার গড়ে উঠেছে। ঠিক আছে। আর মধ্যপ্রদেশের বিনা, এই হচ্ছে মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশের বিনা, ঠিক এই জায়গাতে মধ্যপ্রদেশের বিনা ছিল। তো এইখানটাতেও কিন্তু পাইপলাইন, এই যে মধ্যপ্রদেশ ইন্দোরের কাছেই, তো এখানেও পাইপলাইন ভিত্তিক খনিজ তেল শোধনাগার মাধ্যমে তেল পাঠানো হয়, পরিবহন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কটি তৈল শোধনাগার সম্পর্কে আমরা জানলাম? 23টি। প্রথমে 10টি, পরে 8টি, 18টি, আবার পরে 5টি, 23টি। ঠিক আছে, বোঝা গেছে তো? আচ্ছা আচ্ছা, এইখানটাতে এবার আমরা শেষ যে অংশ, ঠিক আছে, অর্থাৎ এই অংশের বা খনিজ তেল সম্পর্কে সমাপ্তিক আলোচনা, যেটা হচ্ছে কয়লা এবং পেট্রোলিয়ামের পার্থক্যের মধ্য দিয়ে আমরা এই অংশ সমাপ্ত করব। তো দেখো, আমরা কয়েকটি ক্লাস ধরে কয়লা এবং পেট্রোলিয়াম এই দুটি এর বিশেষত্ব, বিশেষ অংশ সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এগুলো প্রত্যেকটি কিন্তু জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে। তো এই জীবাশ্ম জ্বালানি আমরা কিন্তু এটা কোন স্তরে বা কোন শিলায় এটা আমরা খুঁজে পাই? পাললিক শিলায় খুঁজে পাই, এবং দুটিই হচ্ছে জীবাশ্ম জ্বালানির একদম পুরো প্রধান উদাহরণ। তবুও এদের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলো কি কি সেগুলো আমরা একটু জানি। কয়লা কার্বনের কঠিন জৈব যৌগ। তাহলে কয়লা
কঠিন, অবশ্যই কঠিন পদার্থ একটা, এটা কার্বনের কঠিন জৈব যৌগ। আর পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের তরল জৈব যৌগ। তাহলে দেখো এটাও কিন্তু জৈব। আর কারণ উৎপত্তির পদ্ধতি দুটোরই একটু আলাদা হলেও এটা যদি স্থলভাগে হয়ে থাকে, এটা হয়েছে মূলত সমুদ্রের তলায়, তাই তো, পলির স্তরে জমতে জমতে। এটা কার্বন এবং হাইড্রোজেন এবং কার্বনের তরল যৌগ, আর এটা হচ্ছে কার্বনের কঠিন জৈব যৌগ। ঠিক আছে। উৎস কি? কয়লা প্রাচীন উদ্ভিদকুলের মৃত দেহাবশেষের জীবাশ্ম। তো কয়লা মূলত তৈরি হয়েছে যে উদ্ভিদের যে অংশ এই কার্বনাইজেশন পদ্ধতিতে তৈরি হয়েছে, উদ্ভিদের মধ্যে যে বিভিন্ন বায়বীয় এবং জীবীয় রস সেগুলো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বা প্রায় 30 থেকে 35 কোটি 10-15 কোটি বছর থাকতে থাকতে সেগুলো কয়লায় পরিণত হয়েছে। এগুলো উদ্ভিদকুলের মৃত দেহাবশেষ বলা যেতে পারে। আর পেট্রোলিয়াম তৈরি হয়েছে প্রাচীন ফ্লোরা মিনি ফ্লোরার মৃত দেহাবশেষের জীবাশ্ম। তাহলে বুঝতে পারছো এখানে যেমন শুধুমাত্র উদ্ভিদ রয়েছে, এখানে উদ্ভিদ প্লাস প্রাণী তাদের প্রত্যেকেরই মৃত দেহাবশেষের ফলে এই জীবাশ্ম এখানে পাওয়া গেছে। ব্যবহারের বয়সে সর্বাপেক্ষা প্রাচীন সম্পদ, কারণ ব্যবহার গত 350 বছর ধরে ব্যবহার হয়ে চলেছে। ঠিক আছে। কারণ কঠিন পদার্থ, কঠিন উপাদান, এই মানুষ যখন তার সভ্যতার শিখতে শুরু করেছে ধীরে ধীরে, তখন কিন্তু কয়লার সম্পর্কে জানতে পেরেছে, বুঝতে পেরেছে এবং তার বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে নিত্য নতুন তথ্য নিজেরাই আবিষ্কার করতে সক্ষম হয়েছে। কিন্তু পেট্রোলিয়ামের ব্যবহার কয়লার থেকে বেশ নবীন, অনেকটাই কম প্রাচীন। মাত্র 100 বছর ধরে কয়লা পেট্রোলিয়ামের ব্যবহার হয়ে আসছে, কিন্তু কয়লা কিন্তু প্রায় বিগত 350-400 বছর ধরে এর ব্যবহার হয়ে আসছে। একক প্রতি তাপ ও বিদ্যুৎ শক্তি উৎপাদন ক্ষমতা কম। কঠিন পদার্থ পোড়ালে অনেকটাই পুড়ে ছাই হয়ে যায়, তারপর সেখান থেকে অল্প কিছু বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু পেট্রোলিয়াম কয়লা অপেক্ষা তাপ উৎপাদন ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে। কারণ এটা তরল পদার্থ এবং এই ক্রুড অয়েল থেকে যখন সেটাকে পোড়ানো হয় তো এখান থেকে প্রচুর ধরনের উপজাত দ্রব্যও পাই আমরা। কয়লা থেকেও প্রায় প্রচুর রকমের উপজাত দ্রব্য পাই। এখান থেকে আমরা বলতে পারি কয়লা থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশি 1600 ধরনের উপজাত দ্রব্য আমরা পেতে পারি। আর পেট্রোলিয়ামের ক্ষেত্রে প্রায় 530 রকমের উপজাত দ্রব্য পেয়ে থাকি। তবে মহামূল্যবানের দিক থেকে, মূল্যের দিক থেকে, কার্যকারিতার দিক থেকে আমাদের কাছে দুটোই কিন্তু ব্যাপক সমান প্রয়োজনীয় সম্পদ, এবং দুটোই হচ্ছে চিরাচরিত সম্পদ, গচ্ছিত সম্পদ এবং তার সাথে সাথে অপুনর্ভব সম্পদ। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। তাহলে এতক্ষণে আমরা যা আলোচনা করলাম যে ভারতবর্ষে কয়লার সঞ্চয়, পেট্রোলিয়ামের সঞ্চয়, পেট্রোলিয়ামের বাণিজ্য সম্পর্কে, তাদের সম্ভাবনাময় অঞ্চলগুলো এবং কোথায় কোথায় বড় বড় তৈল শোধনাগার ক্ষেত্র গড়ে উঠেছে, কি কারণে কোথায় গড়ে উঠেছে, এগুলোকেও আমরা জেনেছি। লাস্ট আমরা জানলাম কয়লা এবং পেট্রোলিয়ামের পার্থক্য। তো এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি। আশা করি তোমরা সব প্রশ্নগুলো বুঝতে পারছো। কারোর কি কোনো প্রশ্ন বুঝতে এখানে অসুবিধা হচ্ছে না? ভেরি গুড। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া থাকবে, তোমরা পরবর্তী দিনে পাঠ্যপুস্তক থেকে এগুলো দেখে আসবে, আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।